কক্সবাজারে কিছু চিত্তাকর্ষক কিছু হোটেল ছাড়া আপনি কোন ফ্যাসিলিটিসটা আসলে টুরিস্টদেরকে দিতে পেরেছেন? যে কক্সবাজার এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল হবে কিনা এটাও একটা অনিশ্চয়তা রয়ে গেছে। আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা সবসময় দেশের বাইরে যান, অন্য দেশের সৌন্দর্যকে তারা উপভোগ করেন। যখনই দেশের মাটিতে আসছেন তখনই আসলে বাংলাদেশটাকে যে আসলে সেই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এটাকে আসলে বেমালক ভুলে যান। সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া চেক ইন থেকে। চেক ইনের বিশেষ অনুষ্ঠান চেক ইন চিটচ্যাট। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের সম্মানিত মহাব্যবস্থাপক জনসংযোগ কামরুল ইসলাম। আমরা তার সাথে কথা বলবো ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে এবং বাংলাদেশের যে বর্তমান এভিয়েশন ইন্ডাস্ট্রি সে বিষয়ে কথা বলবো। প্রথমেই স্বাগতম জানাচ্ছি। কেমন চলছে বর্তমান ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা আসলে বারবার প্রত্যাশার জায়গা যেটা থাকে সেটা থেকে আসলে বারবার বঞ্চিত হচ্ছি। আসলে গত প্রায় 2 বছর ধরে আমরা আসলে প্রত্যাশার যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে বহু আকাঙ্ক্ষিত যে থার্ড টার্মিনাল, এটা থেকে আসলে প্যাসেঞ্জার এবং এয়ারলাইন্স যে 100% সার্ভিস বেনিফিট পাবে সেটার প্রত্যাশা ছিল। বাট সাম্প্রতিককালে কিছু সিদ্ধান্তের কারণে আমার কাছে মনে হচ্ছে এটাকে আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে, যেটা শুধু এয়ারলাইন্স না, এটা যাত্রীদের দিক থেকেও এটা আসলে আমি বলবো অপ্রত্যাশিত। বিকজ 2 বছর আগে সফট ওপেনিং হওয়ার পর 2 বছর পরে আমরা একটা ফর্মাল ওপেনিংয়ে যেতে পারলাম না। এই ফেলিওরিটি আসলে কার? এখন কথা হচ্ছে আমরা অপারেটর হিসাবে ডেফিনেটলি আমরা রেগুলেটরি অথরিটির কাছ থেকে আমরা কিংবা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের কাছ থেকে প্রত্যাশা আমরা করতেই পারি, আশা করতেই পারি যে আমাদের সার্ভিসটাকে এনশিওর করার জন্য আমাদের যে এয়ারপোর্টের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটাকে যেন অন টাইমে ইন টাইমে যেন এটা করতে পারে। বাট আমরা আসলে বারবার এটা আসলে আমি বলবো কিছুটা ব্যর্থতা আমি দেখতে পাচ্ছি। সাথে সাথে আমাদের যেটা আমরা দেখতে পেরেছিলাম যে কক্সবাজার এয়ারপোর্ট নিয়ে আমাদের সবারই একটা আশা ছিল যে আমাদের চতুর্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে কক্সবাজার এয়ারপোর্টকে আমরা পাবো। সেখানে সরকার আসলে সিদ্ধান্ত নেওয়ার পরে আবার সেখান থেকে পিছিয়ে আসা এবং আদৌ আসলে সাম্প্রতিককালে আমি বলবো যে কক্সবাজার এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল হবে কিনা এটাও একটা অনিশ্চয়তা রয়ে গেছে। তো এই অনিশ্চয়তাগুলো আসলে কাটানোর দায়িত্ব আসলে কাদের? আমরা গত এই 54 বছরে আমাদের বাংলাদেশ এভিয়েশনে যে অস্থিরতাগুলো দেখছি, আমরা যে ফ্লাকচুয়েশনগুলো দেখছি, যে বারবার এয়ারলাইন্সগুলো বিশেষ করে প্রাইভেট এয়ারলাইন্স গত 28-29 বছর যাত্রাপথে দেখা হলো যে প্রায় 8 থেকে 9টা এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। সেখানে মাত্র 3টা এয়ারলাইন্স লাইক ইউএস বাংলা, নভোএয়ার এবং এয়ার এস্টা ফ্লাইট অপারেট করছে। এটা আসলে আমি বলছি বাংলাদেশের যে ওভারঅল যে মার্কেট, যে আমি বলবো আকাশপথের যে মার্কেট, সেই মার্কেটের কাছে আসলে এটা একদমই কিছু না। বিকজ প্রায় 34 থেকে 35টা বিদেশি এয়ারলাইন্স কিন্তু অলরেডি বাংলাদেশে অপারেট করছে। সেখানে মাত্র দেশীয় 3টা এয়ারলাইন্স, প্রাইভেট এয়ারলাইন্স এবং সরকারি বিমান সংস্থা বাংলাদেশ বিমান অপারেট করছে। যেটা মার্কেট শেয়ার, যদি ইন্টারন্যাশনাল রুটের যে মার্কেট শেয়ার আছে সেটাকে যদি আমি বিবেচনায় নেই, সেখানে প্রায় 80% মার্কেট শেয়ার হচ্ছে বিদেশি ক্যারিয়ারের কাছে আর 20% হচ্ছে দেশীয় ক্যারিয়ারের কাছে, যেটা ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান ক্যারি করছে। যেটা আমি বলবো যেটা বেসিক্যালি আসলে আমাদের সক্ষমতার অভাব কিংবা কোথাও না কোথাও একটা শর্টফল আছে বলে আসলে আমাদের বারবার মার্কেট শেয়ারগুলোকে হারাতে হচ্ছে। আপনি দেখেন গত 2 বছরের মধ্যে আমাদের এই এয়ারপোর্টকে ব্যবহার করে, আমাদের মার্কেট শেয়ারটাকে ব্যবহার করে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার, চায়না এয়ার ইতিমধ্যে কিন্তু ফ্লাইট অপারেশন শুরু করেছে এবং আরও বেশ কিছু এয়ারলাইন্স লাইক আমরা শুনতে পাচ্ছি যে ভিয়েতনামের এয়ার হ্যানয় ফ্লাইট অপারেট করা প্ল্যান করছে। তো এই যে মানে নতুন নতুন রুট ওপেন হওয়া, নতুন নতুন ফ্লাইট ইনজেক্ট হওয়া, নতুন নতুন ফ্রিকোয়েন্সি বরাদ্দ হওয়া, বাট দিন শেষে আমরা দেখছি যে আমাদের যে ইন্টারন্যাশনাল রুটের যে মার্কেট শেয়ার আছে, দেশীয় এয়ারলাইন্সগুলো আসলে সেখানে মার্কেট শেয়ারটা কমে যাচ্ছে। এই যে কমে যাওয়ার যে প্রবণতা, এটা আসলে আমি বলবো যে ওভারঅল বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য আসলে এটা অশনি সংকেতের মতো। আমাদেরকে আমি বলবো যে বাংলাদেশে 18 কোটি মানুষের দেশে প্রায় 1.5 কোটি প্রবাসী যারা বিভিন্ন দেশে অবস্থান করছে, যারা কাজের প্রয়োজনে গেছে, চিকিৎসা প্রয়োজনে, ট্যুরিজমের প্রয়োজনে কিংবা এডুকেশনের প্রয়োজনে। বাট সেখানে দেখালে এই আমাদের মানে মার্কেটটাকে বিদেশি এয়ারলাইন্সগুলো তাদের বিজনেস প্ল্যান করছে, তাদের এয়ারক্রাফটগুলোকে দিয়ে আমাদের রুটে অপারেট করছে। বাট আমাদের সক্ষমতার অভাবের কারণে কিন্তু এই মানে নতুন নতুন এয়ারলাইন্সগুলো আসার সুযোগ পাচ্ছে এবং আমাদের মার্কেট শেয়ারটাকে হারাতে হচ্ছে। তাই সরকারের উচিত আমাদের এই মার্কেট শেয়ার বৃদ্ধি করার জন্য দেশীয় এয়ারলাইন্সের পাশে থাকা, সেটা ইনক্লুডিং বাংলাদেশ বিমান, একটা ন্যাশনাল ক্যারিয়ার। বাট ন্যাশনাল ক্যারিয়ার কিন্তু আমি বলবো যে সেই যে পূর্বের যে ধারাবাহিকতা আছে সেটাতে কিন্তু আসলে আমি বলবো অনেক পিছিয়ে গেছে। কারণ 54টা দেশের সাথে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট থাকার পরেও আমরা 21 থেকে 22টা দেশে কিন্তু ফ্লাইট অপারেট করছি, ইনক্লুডিং বিমান এবং ইউএস বাংলা।
তা বাকি যে দেশগুলো আছে সেখানে কিন্তু আমাদের ফ্লাইট অপারেশনে যাওয়ার একটা সুযোগ রয়ে গেছে। সেই সুযোগটা যদি আমাদের এয়ারলাইন্সগুলোর পাশাপাশি আমি বলবো যে রেগুলেটরি অথরিটি সহ কনসার্ন যে অথরিটিগুলো আছে তারা যদি এগিয়ে আসে, আমাদেরকে যদি অ্যাটলিস্ট আমি বলবো যে সাবসিডাইজড করে, আমাদের বিভিন্ন ফ্যাসিলিটেট করে যদি সেই রুটগুলোকে অপারেট করার সুযোগ করে দেয়, আমি বলবো যে ওভারঅল আসলে বাংলাদেশ এভিয়েশনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাবে। আপনাকে একটা জিনিস বলে রাখি যে বাংলাদেশের ওভারঅল জিডিপির যে কন্ট্রিবিউশন আছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, সেখানে অনলি 3%। হোয়ারাস আপনার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, লাইক ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে 6 to 7% মার্কেট জিডিপি কন্ট্রিবিউশন আছে, শ্রীলঙ্কাতে আছে মোর দেন 9%, আপনি মালদ্বীপে আছে প্রায় 30%-এর কাছাকাছি, মায়ানমারে আছে 7%-এর কাছাকাছি। তা সেখানে আমাদের এত রিসোর্স থাকার পরেও আমরা সেখানে আসলে পিছিয়ে যাচ্ছি। ওভারঅল এভিয়েশন আসলে আগাতে পারছে না বলে আমি বলেছি বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা আগাতে পারছে না। ওভারঅল বাংলাদেশের ট্যুরিজম আপনি দেখেন যে মোস্ট অফ দ্য কান্ট্রিতেই আইদার সি বেস কিংবা পাহাড় বেস কিংবা আদার্স অ্যাক্টিভিটিসের উপরে বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা জায়গায় রয়ে গেছে। আপনি দেখেন আমাদের একটা সুন্দর একটা বঙ্গোপসাগর রয়ে গেছে, আমাদের সুন্দর বন আছে, আমাদের সিলেটের মতো একটা মানে বিশাল একটা সবুজ একটা মানে পরিবেশ রয়ে গেছে, টি গার্ডেনগুলো রয়ে গেছে, এবং আমাদের আর্কিওলজিক্যাল যেসব ট্যুরিজম আছে সেটাকে আমরা ইউজ করতে পারছি। আমরা আমাদের যে হিস্ট্রিক্যাল যে ব্যাকগ্রাউন্ড আছে, ওভারঅল আমি বলবো যে হালাল ট্যুরিজম বলেন, আপনার ইসলামিক ট্যুরিজম বলেন, যে কোনো ওয়েতেই যদি আপনি আগাতে চান, আমি বলবো যে বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ করার সুযোগ আছে, কিন্তু এটা প্রপার প্ল্যান দরকার। আমরা কি আসলে সেই প্ল্যানটাকে ডেভেলপ করতে পেরেছি কিনা? আমরা গত 10 বছর ধরে শুনছি একটা মাস্টার প্ল্যান হচ্ছে, বাট এটা আসলে কবে নাগাদ ফাইনালাইজড হবে, কবে নাগাদ আমরা আসলে ইন্ডাস্ট্রি মানুষের উপকৃত হব, কবে নাগাদ বাংলাদেশের টুরিস্টরা আসলে সেই উপকৃত পাবে? আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা দেখেন আরও বেশি বুমিং করার সুযোগ ছিল। বাংলাদেশ ব্র্যান্ডটাকে যদি বাংলাদেশের মিশনগুলোর মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারতাম, বিদেশে আমাদের যেসব সারা ওয়ার্ল্ডে যে আমাদের মিশনগুলো আছে সেখানে কি আমাদের আসলে কোনো ট্যুরিজমের কোনো আমি বলবো যে আলাদা উইংস কি কাজ করছে, যেটা মালয়েশিয়ান ট্যুরিজমের যেটা আছে, থাই ট্যুরিজমের আছে, সেখানে বাংলাদেশের এই ট্যুরিজমটাকে, বাংলাদেশের ইনবাউন্ড যে ট্যুরিজম আছে সেটাকে যদি আমাদের বিদেশের মাটিতে যদি আমাদেরকে এক্সপ্লোর করতে হয়, ডেফিনেটলি সরকারকে আগে আসতে হবে। আমরা কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা বারবার আমরা যে ফেইলর এটাকে বারবার আসলে প্রমাণ করে দিচ্ছি। আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা সবসময় দেশের বাইরে যান, অন্য দেশের সৌন্দর্যকে তারা উপভোগ করেন, যখনই দেশের মাটিতে আসছেন তখনই আসলে বাংলাদেশটাকে যে আসলে সেই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এটাকে আসলে বেমালব ভুলে যান। আমি বলবো যে সেই অবস্থা থেকে উত্তরণের আমরা সময় এসছে। 5ই আগস্টের পরবর্তী সময় আমরা বলবো ওভারঅল যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতির মাধ্যমে এই ইন্ডাস্ট্রিটাকে আসলে পরিবর্তন করার সুযোগ হয়ে গেছে, বাট আমরা আসলে আমি বলবো যে সেই সুযোগটা থেকে আমরা বারবার বঞ্চিত হচ্ছি। যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে সে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগটা আসলে আমরা হারাই ফেলবো। সাথে আমার প্রত্যাশার জায়গা নতুন যে সরকার আসতেছে, নির্বাচিত সরকার, তার মাধ্যমে এই দেশের এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমটাকে যেন অনেক বেশি কম্পিটিটিভ করা যায়, অনেক বেশি সৌন্দর্য বর্ধন করা যায়, এবং আমাদেরকে যেন টুরিস্ট হিসেবে আরো বেশি আকৃষ্ট করার একটা সুযোগ তৈরি করে দেয়, এই প্রত্যাশায় আমার আছে। বর্তমান সময়ে ভিসা নীতির একটা বিষয় আসছে, যেমন ভারতের সাথে ভিসা নীতি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা, বা সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দিচ্ছে। এইগুলোতে আসলে বাংলাদেশের এভিয়েশন খাতে কি ধরনের প্রভাব পড়ছে? আসলে আমি তো বলবো যে একটা ডিরেক্ট প্রভাব আছে। আপনি দেখেন যে অনারেবল ভিসা ফ্যাসিলিটিস গুলোকে আমরা আসলে যেভাবে স্মুথলি করার কথা, আমরা কি আসলে সেটা করতে পারছি কিনা? আমাদের যে ইমিগ্রেশন যে ফ্যাসিলিটিস আছে, বিদেশি টুরিস্টরা এসে তারা এখানে আসলে লম্বা সময় যেমন ক্ষেপণ করছে, সাথে সাথে চার্জেবল একটা ব্যাপারগুলো থেকে যাচ্ছে। তার চেয়ে বলছে অনলাইন ফ্যাসিলিটিসের মাধ্যমে যদি আমরা সেই জিনিসগুলোকে সুবিধা দিই, যদি আমরা আমাদের বিদেশি টুরিস্টদেরকে আমরা দিতে পারতাম, আমি বলবো যে বহু টুরিস্ট যারা বিভিন্ন, বিশেষ করে আপনি দেখেন যে বাংলাদেশের টুরিস্ট, আমি এক্সাম্পল হিসেবে বাংলাদেশের টুরিস্ট যারা আছেন তারা যখন থাইল্যান্ডে যাচ্ছেন, ব্যাংককে যাচ্ছেন, ব্যাংককের সাথে সাথে কিন্তু তারা প্ল্যান করছে হচ্ছে কুয়ালালামপুর যাওয়ার, মানে সেম টাইমে তারা প্ল্যান করছে সিঙ্গাপুর যাওয়ার। মানে যখনই বাংলাদেশ থেকে বেরোচ্ছে ঘোরার উদ্দেশ্য করে, তখন এই ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর সব একসাথে ঘুরে বেরোচ্ছে। সেম সুযোগটা বিদেশি ইউরোপিয়ান টুরিস্টদের জন্য ছিল, যেটা নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারা কিন্তু অ্যাট এ টাইম এই জোনটাকে ঘুরে যাওয়ার একটা সুযোগ তৈরি। আমরা কিন্তু সেই নেপাল কিংবা শ্রীলঙ্কার সাথে, আমাদের ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের সেই কোঅপারেশনটা কিন্তু আমাদের নাই। আমরা কিন্তু নিজেদেরকে ওইভাবে তুলে ধরতে পারি নাই যে বিদেশি টুরিস্টদেরকে আকৃষ্ট করার জন্য। আমরা বারবার বলছি যে কক্সবাজার আমাদের লংয়ের সি বিচ আছে,
বাট এই লংগেস্ট সি বিচ আছে, ইটস ওকে। আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, গত 15 বছরে কক্সবাজারে কিছু চিত্তাকর্ষক কিছু হোটেল ছাড়া আপনি কোন ফ্যাসিলিটিসটা আসলে টুরিস্টদেরকে দিতে পেরেছেন? বিদেশি টুরিস্টদের আকৃষ্ট করার জন্য হোটেলই কি না? আফটার ইভিনিং আপনি কোনো কাজ করার সুযোগ থাকছে না। সন্ধ্যার পরে আপনি হোটেলের রুমে বসে কি করবেন আসলে? তাকে যদি ফ্যাসিলিটেট না করেন, তাকে যদি সে ধরনের আকর্ষণীয় কোনো জিনিস আপনার না করতে, একটা অ্যামিউজমেন্ট পার্ক করা যেতে পারতো। আপনি কেবল কারের একটা অপশন তৈরি করতে পারতেন, যে নেপালের মতো জায়গায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর, প্রত্যেকটা জায়গায় আসলে কেবল কারের যে সুন্দর, মানে আমি বলবো সুবিধা দিয়ে আছে, এটা টুরিস্টদের একটা আকৃষ্ট করে। শুধু কেবল কারে চড়ার জন্য মানুষ গ্যাংটিং যায় মালয়েশিয়াতে, কেবল কারে চড়ার জন্য কাঠমান্ডুতে, মানে বিভিন্ন জায়গায় তারা মুভ করছে। বাংলাদেশে তো এই জায়গাটা রয়ে গেছে। আপনি পুরো কক্সবাজার একদম টেকনাফ পর্যন্ত আপনি পুরো হিল এরিয়াতে আছে, আপনি সেটাকে ফ্যাসিলিটেট করতে পারেন। আপনি পুরো বান্দরবন একটা পুরো ডিস্ট্রিক্টটাই মনে হয় একটা টুরিস্ট স্পট। আমরা কি সেটাকে আসলে কাজে লাগাতে পারছি? বাট আমাদের এই ফেলিয়ারিটিগুলো আমাদেরকে জাস্টিফাই করতে হবে, আমাদেরকে বের করতে হবে আমাদের শর্টফলগুলো কোথায় আছে, সেটার উপর বেস করে আমরা তো ফিউচার প্ল্যান করতে পারি। বাট হাইপোথেটিক্যাল কথাবার্তা বলে আর সময় ক্ষেপণ করার আসলে আমি বলবো কোনো যুক্তিকতা আছে বলে আমার মনে হয় না। আমি বলবো সরকারের একদম প্রায়োরিটি বেসিসে এই সেক্টরটাকে দেখা উচিত, যেটা আমাদের যে সব প্রবলেমগুলো আছে, এবং মানে আমি বলবো যে গুরুত্ব সহকারে বিবেচনা করে যতটুকু আন্তর্জাতিকভাবে, মানে আমি বলবো যে সিস্টেমেটিক ওয়েতে এটা ডেভেলপ করার সুযোগ থাকে, সরকার যেন সেই উদ্যোগগুলো হাতে নেয়। 2026-এ ইউএস বাংলা এয়ারলাইন্সের পরিকল্পনা কি? নতুন কোনো কিছু আসছে কিনা? আপনি জানেন যে আমাদের বহরে ইতিমধ্যে প্রায় 25টা এয়ারক্রাফট যোগ হয়েছে। আমাদের চলতি বছর আমাদের প্ল্যান আছে বেশ কিছু বিগার এয়ারক্রাফট, এবং আমাদের ডোমেস্টিক ফ্লাইট অপারেট করার জন্য আরও বেশ কিছু ছোট এয়ারক্রাফট আমাদের বহরে যোগ করার পরিকল্পনা আছে। এবং সাথে সাথে 26-এর লাস্ট, মানে শেষের দিকে আমাদের পরিকল্পনা আছে ইউরোপের বিভিন্ন ডেস্টিনেশনকে টার্গেট করে, এবং সাথে আমাদের মদিনা রুটটাকে আমাদের প্ল্যানের মধ্যে রেখেছি। এবং সাথে আমি বলবো যে আমাদের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর একটা পরিকল্পনা আছে বিভিন্ন ডেস্টিনেশনগুলোতে। সব কিছু হলে আসলে ডিপেন্ড করবে ওভারঅল যে এভিয়েশন যে মার্কেট, সেটার উপর ডিপেন্ড করে। এবং আমরা আসলে অন্যদের মতো থার্ড টার্মিনালকে কেন্দ্র করে বেশ কিছু পরিকল্পনা আমাদের আছে, বাট ডিপেন্ডস অন অপারেশন। আসলে ফর্মালি যদি থার্ড টার্মিনালের মাঝে অপারেশন হয়, এবং নতুন গভর্নমেন্টের যে কিছু স্ট্র্যাটেজিক যেসব প্ল্যানগুলো আছে, সেটার উপর বেস করে আমাদের আসলে বিজনেস প্ল্যানটাকে আমরা আসলে পর্যালোচনা রেখেছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।